হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি ডেস্টিনি কলমে কালার কুইন। আমি সাইকেল থামিয়ে নিচে নেমে গেলাম, সঙ্গে সঙ্গে রুচিরাও নামলো। ওকে পেছনে সরিয়ে বললাম, তুই এখানে থাক, আমি দেখে আসি। আমি এগিয়ে যেতে একটা লোক এসে বলল, এত রাত্রিবেলা সোনামণি, কী করছো তোমরা? আমি হেসে বললাম, আমি তো সাইকেলিং করতে বেরিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই কী করতে বেরিয়েছেন? সামনের লোকটা হেসে বলল, আরে না, আমরা তো এমনি রাত্রে মৌমাছি খুঁজতে বেরিয়েছিলাম, তোমাদের পেয়ে গেলাম, তাদের স্বাদ মিটিয়ে নিই। আমি বুঝে গেলাম এরা সাধারণ বকাটে নয়, এরা গ্যাংয়ের লোক, কথাবার্তাতেই বোঝা যায়। লোকটা আরেকটা নোংরা কথা বলতেই আমি আর দেরি করলাম না। পকেট থেকে ফোল্ডিং ছুরিটা বের করে সোজা তার পেটে বসিয়ে দিলাম। সে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল, গড়গড় করে রক্ত বেরোতে লাগলো। পেছনে থাকা রুচিরা পুরো অবাক হয়ে দাঁড়িয়ে রইল। আরও ৩-৪ জন পরপর আসতে লাগলো। আমি একে একে সবাইকে আক্রমণ করলাম। একজনের হাত মুচড়ে দিলাম, আরেকজনের মুখে এক ঘুষি, তারপর ছুরির এক কোপ। এরপরে একটার হাত মুচড়ে ভেঙে দিলাম। মেয়েদের কি ভাবিস রে পুতুল, যেরকম ভাববি সেই রকমই পাবি, যেভাবে চালাবি সেভাবে চলবে না। আমি সেই রকম না। তারপর হঠাৎ একজনের হাতে চোখ পড়ল, একটা কি ট্যাটু। আমি ঠিক তখনই চমকে উঠলাম, ও গড, এটা কর্কট গ্যাংয়ের সিম্বল। ওরা এখানে পৌঁছে গেছে। বিপদের ফাঁদে পড়ে গেলাম আমরা। লড়তে লড়তে মনে মনে বললাম, প্লিজ সামওয়ান হেল্প মি। আমার বাঁ হাতের ঢাকা ট্যাটুটা হালকা গরম হলো, কিন্তু তখন কিছু বুঝে উঠতে পারিনি। গ্যাংটক। অধিরূপ তখন ঘুমিয়েছিল। হঠাৎ করে ডান হাতের হাফ হার্ড আর ডানাওয়ালা ট্যাটু প্রচণ্ডভাবে গরম হয়ে উঠল। এমন অবস্থা যেন তখনই পড়ে যাবে। সঙ্গে সঙ্গে তার কানে বারবার একটা কণ্ঠস্বর ধ্বনি হলো, সামওয়ান হেল্প মি। ঘুম ভেঙে উঠে পড়ে অধিরূপ। হাতটা ছাকাতে ছাকাতে নিজে বুঝে গেল কিছু একটা বিপদ ঘটেছে। সেই সঙ্গে সঙ্গে ফোন করলো ওয়েস্ট বেঙ্গলের বাংলোর বডিগার্ডকে, চারদিকে খোঁজ লাগাও, কোথাও কি হচ্ছে জানাও। গার্ডরা চেক করে রিপোর্ট দিল, দুজন মেয়ের সঙ্গে কিছু লোকের ধস্তাধস্তি হচ্ছে। অধিরূপ রেগে ফেটে পড়ল, যেভাবে হোক মেয়ে দুটোকে রেস্কিউ করো, ওদের বাংলোর বেসমেন্টে নিয়ে রাখো। আমি না আসা পর্যন্ত কেউ ওদের গায়ে হাত তুলবে না। আমি এসে ওদের ব্যবস্থা করব, আর কেউ ওই মেয়েটার দিকে তাকিয়ে কথা বলবে না। গার্ড বলল, ইয়েস স্যার। অন্যদিকে আমি তখনও লড়াই করছি। হঠাৎ দেখি মাস্ক পরা কিছু গার্ড ছুটে এসে আমাদের বাঁচিয়ে নিল। আমি তো পুরো অবাক। আমি তো বসে বললাম, হেল্প মি। আর সঙ্গে সঙ্গে একজন গার্ড আমার সামনে এসে মাথা নামিয়ে বলল, ম্যাম, আপনার কোনো অসুবিধা হয়নি তো? আমি দ্বিধা নিয়ে বললাম, না, আমার কিছু হয়নি। আমি মনে মনে বললাম, ওরা আমার রূপ দেখেনি তো? আমি জিজ্ঞেস করলাম, আপনারা কি কিছু দেখেছেন? গার্ড মাথা নিচু করে বলল, লোকগুলো আপনাদের হাতে টানাটানি করছিল, এইটুকুই দেখেছি, আর কিছু নয়। আমি বললাম, তাহলে যান। গার্ডরা যখন লোকগুলোকে নিয়ে যাচ্ছে, তখন আমি গোপনে আমার রক্তমাখা ছুরিটা ওই লোকটার জামায় মুছে ফুল করে পকেটে ঢুকিয়ে ফেলি। তারপর ছুটে গিয়ে রুচিরাকে জড়িয়ে ধরে বললাম, তুই ঠিক আছিস তো? রুচিরা বলল, হ্যাঁ, কিন্তু এটা তোর কী রূপ দেখলাম সঞ্জু? আমি হালকা করে হেসে বললাম, তুই আজ একটু দেখতে চেয়েছিলি না? আমার রূপ, আমার রহস্য কিছুটা বেরিয়ে গেছে। এখন বাড়ি চল, আর কিছু না। এই বলে আমরা দুজন সাইকেল নিয়ে নিজের বাড়ির দিকে ফিরে গেলাম। আমি পাইপ পেয়ে ঘরে ঢুকে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। গ্যাংটক। আধিরূপ হাত চলে যাওয়ার পর ঘুমটা ভেঙে গিয়েছে এবং ট্যাটুর সঙ্গেও সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আর তার ঘুম হবে না। তাই সে মনে মনে বলল, মাই হার্ট, তুমি কাজটা কিন্তু ঠিক করনি। তুমি আমাকে জাগিয়ে দিলে। আমি এটা সুদে আসলে ফেরত নিয়ে নেব, কিন্তু পরে তুমি রেডি থাকবে। এই বলে সে তার ডান হাত কানে হিয়ারিং মেশিনটা ঠিক করে নিল। তারপর ঘরে ডান পাশে থাকা একটি ছোট লকার খুলে রেড ওয়াইন বের করলো, কাঁচের গ্লাসে ঢেলে খেতে শুরু করলো। আধিরূপ বলল, আমি খুব শীঘ্রই ওয়েস্ট বেঙ্গলে যাচ্ছি, অপেক্ষা করো। বাই দ্য ওয়ে, আজকে একটা সংকেত পেয়েছি, আরেকবার পেলে আমি শিওর হয়ে যাব। আমার ধারণা এটাই ঠিক। ওয়াইন খেতে খেতে তার বাদামি চোখগুলো স্থির হয়েছিল তার বেডরুমের সামনে বড় কাচের
মাথায় গ্লাসটার দিকে। এদিকে অভিক ঠিকঠাক করে ঘুমায় না, অনেক বছর হয়ে গেছে। আজকেও রাত জাগা। কত বছর যে এরকম রাত জেগে তার ঠিক নেই। সিগারেটের ধোঁয়া উড়িয়ে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। বড়সড় পূর্ণিমার চাঁদ উঠেছে। ব্যালকনিটা তার আলোতে ভরে গিয়েছে। আর মনে হলো আজকের রাতে একটু গান গাওয়া যেতে পারে। তাই সে গুনগুন করে গাইতে লাগলো। I'm so lonely, broken angel. I'm so lonely, listen to my heart. গানটা শেষ হতে না হতেই তার চোখ গেল ব্যালকনির দিকে নিচে, বড় সামনে থাকা জায়গাটার দিকে যেখানে তাদের বডিগার্ডরা পায়চারি করছিল। হঠাৎ করে একটা বডিগার্ড অস্বাভাবিক আচরণে অভিকের ভ্রুটার সঙ্গে সঙ্গে কুঁচকে গেল। অভিক সঙ্গে সঙ্গে আন্দাজ করতে পারল কিছু না কিছু একটা হয়েছে। সে এক মুহূর্ত দেরি না করে সিগারেটটাকে ফেলে পায়ে পিষিয়ে দিয়ে সে তার বন্দুকটা পেছনে গুজে সাইলেন্সার লাগিয়ে নিচে নেমে গেল। ধীরে ধীরে এক শিকারীর মতো হাঁটতে হাঁটতে ওই বডিগার্ডের পিছনে গিয়ে দাঁড়িয়ে রইল। আরেকজন বডিগার্ড তাকে দেখে ফেলল। সঙ্গে সঙ্গে তার চোখ বড় বড় হয়ে গেল। অভিক চোখের ইশারায় তাকে চুপ থাকতে বলল। বডিগার্ডটা তৎক্ষণাৎ থেমে গেল। ওই বডিগার্ডটি তখন ফোনে কথা বলছিল। ফোনে বলছিল, স্যার, ঠিকঠাক করে কাজটা হতে পারছে না, ইনফরমেশনও দিতে পারছি না। আপনাকে ইনফরমেশনটা দিতে পারলে আমার খুব ভালো হতো। এদিকে শ্যাডো কিং তো একদম আমাদের পেছন লেগে রয়েছে, আমাদের হেড বলে কথা। ওপাশ থেকেও খানিকটা বাঁকা হাসি দিয়ে বলল, ওই ম্যানশনের পুরো পাই টু পাই খবর আমার চাই, যেভাবে হোক। খবরটা যখন ওই বডিগার্ড বলছিল তখন অভিক পুরোপুরি নিশ্চিত হয়ে গেল এ তাদের ম্যানশনের মধ্যেই শত্রুদের গুপ্তচর লুকিয়ে আছে। সঙ্গে সঙ্গে গিয়ে বন্দুকটা তার মাথায় ঠেকিয়ে ফিসফিস করে বলল, কিরে, কি ব্যাপার? আমাদের খাচ্ছিস, আবার আমাদের উপরে ছুরি ঘোরাবি নাকি রে? ওই বডিগার্ডটা অনুভব করলো তার মাথার পেছনে কেউ বন্দুক ধরে রেখেছে। তার বুঝতে অসুবিধা হয়নি কে এটা। সঙ্গে সঙ্গে জমে গেল, ভয় চেপে গেল, আমতাম করে বলল, শ্যাডো কিং, আপনি এখানে? কিছু বলার আগে একটা গুলিতে তার বুক ফুটো হয়ে গেল। সঙ্গে সঙ্গে পড়ে গেল, ব্যথায় কাতরাতে লাগলো। অভিক তার ডান পা লোকটার বুকে রেখে বলল, কে ফোন করছিল আর কে খবর নিতে বলছিল বল, না হলে কিন্তু তোদের খুব খারাপ হবে। আমি তোকে মাউন্টেন কিং পর্যন্ত যেতে দেব না, তার আগেই এখানে তোকে শেষ করে দেব। লোকটা অনেক কষ্ট করে একটা কথাই বলল, অক্ষয়। এই নামটা শুনে অভিকের মাথায় আগুন জ্বলে গেল। সঙ্গে সঙ্গে মুখের ওপর বুট চালিয়ে দিয়ে মুখটা পাড়িয়ে ধরল। লোকটা ছটফট করতে লাগলো, আর একটা কথা বলবি না, আমার প্রেম ভালোবাসাকে তারা কেড়ে নিয়েছে। এখন আবার কি? এবার তুই কোন ইনফরমেশন দিতে পারবি না। এই বলেই টানা কয়েকটা গুলি চালায়। সারা জায়গা রক্তে ভেসে গেল। অভিক বন্দুকের ধোঁয়া উড়িয়ে বলল, লাশটাকে ঠিকানায় লাগিয়ে দাও, রক্ত পরিষ্কার করে ফেলো। আর মাউন্টেনের কিং পর্যন্ত যাওয়ার দরকার নেই, আমি নিজেই ব্যবস্থা করব। এ বলে নিস্তব্ধে ঘরে চলে গেল। আরেকটা বডিগার্ড ফিসফিস করে বলল, বাঁচলাম, আমিও তো বুঝতে পারিনি আমাদের মধ্যে শত্রু লুকিয়ে আছে। কয়েকটা মিনিটের মধ্যেই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেল। গ্যাংটক। বিলাসবহুল এক বাড়ির আনন্দমহলে বসে আছে এক অদ্ভুত চেহারার লোক। তাকে দেখলেই বোঝা যায় বয়স প্রায় 55, শরীরের ছাপ, কঠোরতা আর মুখ জুড়ে চামড়ার ভাঁজ। চোখ দুটি ছোট ছোট, কেমন যেন দুর্দ আর ক্লান্তির মিশিয়ে গড়া। নেপালি জাতির স্পষ্ট ছাপ আছে তার চলনে বলে। দাড়ির সামনের দিকে বেনি করে বাঁধা, আর কপালের সামনে অংশের মাথা চুল টাকের মতো খালি। তার নাম অক্ষয় পাল থাপড়া। তাকে ঘিরে বসে আছে কিছু স্কিন ফিট পোশাক পরা মহিলা। তাদের ড্রেস এমনভাবে কাটা যে বিখ্যা বিভাজন চোখে পড়ে স্পষ্টভাবে। তাদের মধ্যে একজন ব্যস্ত তাকে সিডিউস করতে, অঙ্গভঙ্গি আর হেসে হেসে চোখের ইশারায়। এই সময় প্রবেশ করল এক সুদর্শন যুবক। চেহারায় অনেকটাই মিল রয়েছে অক্ষয়ের সঙ্গে। সে আর কেউ নয়, আকাশ থাপড়া, অক্ষয়ের একমাত্র ছেলে। আকাশ বলল, বাবা, আমি পশ্চিমবঙ্গ ঘুরে এলাম, প্রায় সব ড্রাগ ট্রান্সফার হয়ে গেছে।
এখন শুধু কিছু চকলেটের প্যাকেজিং এ মিশিয়ে বাজার পাঠানো বাকি। কিন্তু আগের নারী পাচার মিশনটা একেবারে ফেল হয়েছে। আমাদের অনেকে মারা গেছে, তাদের বডিগুলো পর্যন্ত পাওয়া যায়নি। এই কথা শুনে অক্ষয় তীব্রভাবে চিৎকার করে উঠল। কোনো কাজই ঠিকঠাক মতো করতে পারে না। আগেও ছেলেটার বাবা অভয় সেন আমার সব প্ল্যান ধ্বংস করে দিয়েছিল, তাকেও শেষ করেছে। এখন ওর ছেলেটাও আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আমাকে বাঁচতে দেব না, এই পৃথিবীটা ওর জন্য নয়। আকাশ কিছুক্ষণ চুপ করে শুনছিল, তারপর চোখে ছলছল হিংসা নিয়ে বলল, বাবা, ওই লাল জামা পরা মেয়েটা যে এখন সামনে বসে আছে, তাকে আজ রাতে আমার সঙ্গে নিতে দাও। অক্ষয় একটা কুৎসিত হাসি হেসে বলল, নিয়ে যা, উপভোগ কর। আকাশের ইশারায় লাল ড্রেস পরা মেয়েটি উঠে এলো তার কাছে। মেয়েটির পোশাক এতটাই ছোট যে শরীরের প্রায় সব অঙ্গ স্পষ্ট দেখা যাচ্ছে। আকাশ মেয়েটির হাত ধরে বলল, চলো, আজ রাতটা শুধু তোমার জন্য। ওরা রুমের দিকে এগোতে থাকে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় একজন মেয়ে। গায়ের রং ফর্সা, মুখে একরকম অপরাধের ছাপ আর নিঃশব্দ গ্লানি। চোখে গভীর যন্ত্রণা, মুখে অসহায়তা, কাপড়গুলো মলিন। পরনে বিবাহের চিহ্ন এখন স্পষ্ট। সে আর কেউ নয়, আকাশের স্ত্রী। সে এগিয়ে এসে বলল, আকাশ, প্লিজ, তুমি এটা করো না। আকাশ বিরক্ত মুখে বলল, আজকে আমাকে বাধা দিও না বউ। আজ রাতে তোমাকেও দরকার পড়বে, কিন্তু এখন একটু আনন্দ দরকার। না হলে তোমার প্রিয় স্বামীকে এনার্জি দেবে কে? এই বলে সে ঠোঁটে একটা হাসি চেপে তার কপালে একটা চুমু এঁকে দিল, আর তারপরে লাল জামা পরা মেয়েটিকে নিয়ে ঘরে ঢুকে গেল। সে কিছু বলার সুযোগ পেল না, শুধু দাঁড়িয়ে রইল মাথা নিচু করে। ওয়েস্ট বেঙ্গল, সকালবেলা 6টা। কালকে রাত্রে ওই ঘটনার পরে ঘরে এসে এখনও যে ঘুমিয়ে পড়েছিল টেরই পায়নি। এই সময় দরজা ধাক্কানোর শব্দ হলো। বাইরে থেকে মহুয়া ডেকে যাচ্ছে, সঞ্জনা। বাবা, আমার মামনি, 6টা বাজে, কি করিস রাত্রেবেলা? একটু তাড়াতাড়ি উঠতে পারিস না? আমি কোনো রকমের চোখ নাক মুখ ডলে ফোনটা নিয়ে দেখলাম 6টা বাজে। আমার চোখ মুখ কুঁচকে গেল। আমি আর কয়টার সময় উঠবো তোমার মতো? এখন 4টের সময় উঠবো নাকি? তোমার মতো পারবো না আমি মাকে চেঁচিয়ে বললাম, আমাকে 10 মিনিট দাও, আমি রেডি হয়ে আসছি। মা বলল, তুমি যদি এরপরে 10 মিনিটের মধ্যে না পেরেছিস তাহলে তোকে খুন্তি নিয়ে যদি তাড়া না করেছি, বলে মা রাগ করতে করতে থুপথাপ করে পা ফেলে নিচে নেমে এলো। নিচে এসে রাগে গজগজ করতে করতে রান্নাঘরে ঢুকে রান্না করতে শুরু করে দিল আর চিল্লাতে শুরু করলো। পল্লব ব্যানার্জি পেপার পড়ছিল। তার কাছে এই ঘটনার রোজকার সঙ্গীত মামির মধ্যে লেগেই থাকে। মহুয়া চিল্লাতে চিল্লাতে বলল, আরও বেশি করে লাই দাও তোমার মেয়েকে। ছন্নছাড়া করে রেখেছে মেয়েটাকে। তোমার উস্কানিতে মেয়েটা দিন দিন আরও দস্যিপনা বেড়ে গেছে। পল্লব অনেকক্ষণ চুপ করে থেকে বলল, তুমি এরকম করছো কেন? আর কদিন পরে তো চলে যাবে। তাহলে? মহা বলল, ভয়। পল্লব বলল, কিসের ভয়? মহা বলল, যদি ওইখান থেকে ওই ভবিষ্যৎবাণীটা পূরণ হয়ে যায়। পল্লব বলল, ওটা হবে না। আর যদি হয়েও থাকে, আমার মেয়ে ঠিক ম্যানেজ করে নিবে, তোমার ভাবতে হবে না। মহুয়া বলল, ওর শাশুড়ি মা যদি থাকে, যদি জ্বালায় মেয়েটাকে। পল্লব এরপরে না হেসে পারল না, হেসে দিল। বলল, আমার ইনফরমেশন অনুযায়ী বস একাই থাকে, ওর মনে হয় কোনো ফ্যামিলি নেই। মহুয়ার কথাটা শুনে একটুখানি মন খারাপ হয়ে গেল। বলল, আহারে বেচারা। আচ্ছা, তোমার বসের নাম কি? তুমি কি জানো? পল্লব বলল, আমি তো বসের সঙ্গে সেরকমভাবে যোগাযোগ করিনি। বসের হয়ে তার সেক্রেটারি ডান হাত অভিক সেন যোগাযোগ করেছে। পল্লবের এই কথা শুনে চোখটা বড় বড় করে ফেলল। বলল, কি বললে? লাস্টে পদবিটা? পল্লব বলল, সেন। কেন? গ্যাংটক, সকালবেলা। কুয়াশায় ঢাকা পর্বতের মাঝখানে এক বিশাল অট্টালিকায় অবস্থিত। তার চারিপাশ থেকে সবুজ গাছপালা তাকে ঘিরে রেখেছে। শিকড়ভিলা ম্যানশনের সবার কাজের রুটিন মতো চলছে, কারো রুটিন থেমে নেই। শিকড়ভিলার নিচতলায় একটা বড় ঘরের মাঝখানে দামি আসবাবপত্র এবং দামি কাগজপত্রের মাঝে একটা বড় টেবিল আর চেয়ার। ব্ল্যাক কালারের জামা প্যান্ট পরা অথিরূপ
পায়ের ওপর পা তুলে মনের শোকে সিগারেটের ঠোঁটের মাঝে দিয়ে ধোয়াচ্ছে। তার জামার হাতা গোটানো, ডান কবজিতে ট্যাটুটা সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে, আর তার চোখগুলো নির্বদ্ধ অ্যাপেলের ল্যাপটপ স্ক্রিনে। এই সময় জয়ত্রী আর তার ঠিক পেছনে অভিক আগেভাগেই ঢুকে পড়ল। এসে অধিরূপের সামনে থাকা চেয়ারটায় বসে পড়ল। জয়শ্রী হাতে ব্ল্যাক কফি। মেয়েটা দেখতে ভারী সুন্দর, গায়ের রং হালকা শ্যামলা, বয়স 18। চুলগুলো কোনো রকমে উপরে একটা পনিটেল করে, আর পরনে একটা সুন্দর ফ্রক যেটা হাঁটু পর্যন্ত ঢেকেছে। ঢোকার আগে নক করল। মাউন্টেন কিং, আসবো ভিতরে? অধিরূপ কোনো কথা না বলে ইয়েস। এসে টেবিলে ব্ল্যাক কফিটা অধিরূপকে দিয়ে কিছু বলল না। ঠাই ওইখানে দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ চেষ্টা করেও কিছু বলতে পারল না। মাথা নিচু করে সামনে হাত কচকাতে লাগলো। অভিক আর অধিরূপ দুজনে ভ্রু কুচকে গেল। অভিক অধিরূপ আবেগহীন ভঙ্গিতে বলে, কিছু বলবে তুমি? জয়ত্রী অনেকক্ষণ চুপ করে থেকে তারপর কিছু বলতে পারছিল না। অভিক তখন বলল, তুমি যদি কিছু বলতে চাও তুমি বলতে পারো, কোনো অসুবিধা হবে না। মেয়েটার নিতান্তই ছোট মাত্র বয়স 18 হলেও কোথাও গিয়ে এখনো বাচ্চা মেয়ের মতোই রয়ে গেল। সে হয়তো আজকে কোনো আবদার করতে এসেছে, কিন্তু সামনে থাকা পুরুষ দুজনকে দেখে তার ভয় আর গলা আওয়াজ বের হচ্ছিল না। এরপরে অনেক সাহস নিয়ে জয়ত্রী বলল, আসলে মাউন্টেন কিং, আমার না চকলেট খেতে ইচ্ছে করছে। তারপরে সে আর কিছু বুঝিয়ে বলতে পারল না। অধিরূপ কিছু বলল না। অভিক বলল, আচ্ছা, ইচ্ছে করছে সেটা তো আমাকে বললেই হতো। তোমার এত দূরে আসার দরকার ছিল না বোন। কথাটা শুনে জয়শ্রী চোখ ছলছল করে উঠল, কারণ তাদের এই ঘটনার পরে এরাই তাদের একমাত্র সম্বল। ওই ঘটনার পরে সে আর কখনো বাইরে বের হয়নি। 4 দেওয়ালের মধ্যেই কেটেছে তাদের দিনরাত্রি। অধিরূপ বলল, তোমার সময় মতো তুমি পেয়ে যাবে, তুমি এখন আসো। এরপর জয়ত্রী বেরিয়ে যেতেই অধিরূপ অভিককে বলল, ফোন করে বলো চকলেটটা নিয়ে আসতে। অভিক কথা মতো গার্ডকে ফোন করে চকলেট নিয়ে এসে জয়ত্রীকে দিতে বলে। তারপর অধিরূপ ডান কানে থাকা কালচে নীল রঙের হিয়ারিং মেশিনটা নাক নাক মুখ কুচকে খুলে ফেলে। মনে হলো হালকা ব্যথা লাগছে। এরপর হালকা ফু দিয়ে আবার ডান কানে সেটা পরে বলে, কোনো খবর আছে? আর কাল রাতে ঠিক কী হয়েছিল সেটা বলো। অভিক অবাক হয়ে বলে, তুই জানলি কি করে? অধিরূপ শান্ত স্বরে বলে, এই সাম্রাজ্যটা তো আমাদের দুজনেরই। আমরা দুজন যদি এক না হই তাহলে কিভাবে চলবে? আর আমার সিক্স সেন্স বলেছে কাল রাতে কিছু একটা হয়েছে। অভিক হালকা হেসে বলে, সত্যি বলি, আমাদের মেনশনের ইনফরমেশন এখন অক্ষয় পালের লোকেরাই পাচ্ছে। তারা গার্ডের সঙ্গে বদল হয়ে গিয়েছে, রীতিমতো আমাদের গতিবিধি জানিয়ে দিচ্ছে। অক্ষয় নাম শুনে অধিরূপ কিছুটা রাগ চেপে ফেলে বলে, পুঁতে ফেললে শান্তি পেতাম। এরপর শান্ত গলায় বলে, তো এই গার্ডটাকে কি করেছিস? অভিক বলে, আপাতত গুলি খাইয়ে বেসমেন্টে রেখে দিয়েছি, তোর জন্যই দেখ কি করবি। অধিরূপ এবার বাঁকা হেসে বলে, তুই আমার জন্য রেখে দিয়েছিস? আমি তো ভাবলাম তুই কিছু না বলে কিছু করেই ফেলেছিস। অভিক হাসে, না না, আমি সেরকম কিছুই করিনি, শুধু শাস্তি দিয়েছি, আর কিছু না। অধিরূপ বলে, তাহলে জিনিসপত্র রেডি রাখ, গার্ডদের বল রেডি থাকতে। আজ রাতে স্পেশাল মেনু হবে। স্পেশাল মেনু কিছু অংশ আমার কাছে থাকবে, আর বাদবাকিটা প্যাক করে অক্ষয়ের কাছে পাঠিয়ে দিবি। ঠিক আছে, অভিক বলল, একদম ঠিক আছে। তাহলে আমি রেডি থাকতে বলি, আজ রাতে স্পেশাল মেনু হবে। অভিক মনে মনে বলে, আজকে অশেষ দুঃখ আছে, কী যে হবে কে জানে। আর অভিক ভালো করে জানে অধিরূপ ঠিক কী বলতে চাইছে।